আমি একজন ভার্জিন স্বামী চাই, যেমনটা আপনারা সকল পুরুষেরা চান। একজন ভার্জিন স্ত্রী। 10টা হিরোইনের পেট পাতানো হিরো আমার দরকার নেই। সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে আমার মুখ দিয়ে জুস বেরিয়ে গেল। কি সাংঘাতিক মেয়ে, ভাবা যায়। হাত থেকে জুসের গ্লাসটি টেবিলের উপরে রেখে টিস্যু দিয়ে মুখ মুছে স্বাভাবিকভাবে আমার সামনে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনি বলতে চাইছেন আমি ভার্জিন নই? জি। কেন হিরো সাহেব, আপনি কি নিজেকে অত্যন্ত শুদ্ধ পুরুষ হিসেবে আখ্যায়িত করতে চাইছেন? দেখুন খেয়া, আপনি কিন্তু ইনডিরেক্টলি আমাকে ইনসাল্ট করছেন। আপনার যদি আমাকে আপনার জীবনসঙ্গী হিসেবে পছন্দ না হয় আমাকে সরাসরি বলতে পারেন, কিন্তু এভাবে বাড়িতে ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। আমি চললাম। ঘর ছেড়ে বের হয়ে গেল দি মোস্ট পপুলার হিরো ফায়েজ চৌধুরী। দরজা খুলে ঘর ছেড়ে বের হতেই সর্বপ্রথম যার সামনে সম্মুখীন হলাম সে হলো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জব্বার উদ্দিন। আমার মুখোমুখি দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিয়ে বলছে, স্যার, আমাদের ভাবিজান দেখতে কেমন? ভালো, এক বাক্যে বলল ফায়েজ, কিন্তু সে তো জানে আসলে খেয়া কেমন। স্যার, আপনার ঘামাত্ম লাল মুখ দেখে মনে হচ্ছে আপনি ভাবিজানকে দেখে অনেক নার্ভাস হয়ে পড়েছেন। নার্ভাস তো হওয়াই স্বাভাবিক স্যার। মেয়ে মানুষকে চোখের সামনে দেখলে স্যার এমনিতেই দিলে কেন জানি ধক ধক বেশি হয়। আর আপনি তো স্যার নিজের হবু বউকে দেখছেন স্যার। আপনি বোধ হয় দিবাস্বপ্নে বিভোর হয়ে বাসর পর্যন্ত চলে গেছেন স্যার। জাস্ট শাট আপ জব্বার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি আর এক মুহূর্তের জন্য এ বাড়িতে থাকবো না। মাকে গিয়ে বলবে আমি জরুরি কাজে বাইরে চলে যাচ্ছি। জব্বার মাথা নিচু করে দাঁড়িয়ে ড্রয়িং রুমের দিকে হেঁটে চলে যাচ্ছে। ফায়েজ দীর্ঘশ্বাস ফেলে খেয়াতের বাড়ি থেকে বের হয়ে গেল। কি রে খেয়া, ছেলেটা ওভাবে আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে কেন? খেয়া তখন বই পড়ছিল। তার মায়ের কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকিয়ে বলল, আমি কি জানি তোমাদের হিরো সাহেব কেন তোমাদের কিছু না বলে চলে গেছে? দেখো গিয়ে কোনো ডিরেক্টরে হয়তো কল পেয়েছে অন্য হিরোইনের শরীর হাতাতে। ছি খেয়া, কি বলিস সব? ছেলেটা এইসব শুনলে কি ভাবে ভেবেছিস একবার? আর জানিস তুই ফায়েজ বাংলাদেশের সবচেয়ে ফেমাস একজন নায়ক। মা, আমি জানি কে ফেমাস। আর বললে না হিরো সাহেব আমার কথা শুনলে কি ভাবে? তাকে আমি অলরেডি এই কথা বলে ফেলেছি, তাই উনি আমাদের বাড়ি ছেড়ে চলে গেছেন। খেয়ারা মেয়ের কথা শুনে অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। আর একটা কথা মা, আমি তোমাদের কথা শুনে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আমার জন্য দরকার হলে রাজমিস্ত্রি এনো, তবু ওসব ফিল্মের হিরো এনো না। খেয়া তার মাকে কথাগুলো বলে বই বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে বের হয়ে গেল। উদ্দেশ্য তার দাদির ঘরে। জয়না বেগম তখন এই সারের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করছিলেন। হুট করে ঘরের দরজা খুলে প্রবেশ করলো ওনার নাতনি খেয়া। উনি কোরআন শরীফ বন্ধ করে চুমো দিয়ে কোরআন শরীফ রেখে দিলেন পাশে রাখা টেবিলে। খেয়া এসে তার দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জয়নাব বেগম নাতির চুলে হাত বুলিয়ে মৃদু আওয়াজে বলেন, কী রে দাদু, মন খারাপ হয়েছে? খেয়া ততক্ষণে কাঁদতে শুরু করলো। খেয়ার কাঁপা শরীর দেখে জয়নাব বেগম বুঝতে পারেন তার নাতনি কান্না করছে। ছেলে পছন্দ হয়নি? দাদি, আমি কোনো হিরো জিরোকে বিয়ে করব না, হিচকি তুলতে তুলতে বলল খেয়া। কেন, হিরো সাহেবকে খারাপ? হ্যাঁ, হিরো সাহেব খারাপ। আমি যাকে স্বামী হিসাবে গ্রহণ করব সে শুধু একান্তই আমার হবে। সে কেন অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করবে? দাদি প্লিজ, তোমরা আমাকে দিয়ে সারা বছর বাড়ির কাজ করাও, সমস্যা নেই, কিন্তু এই ফায়েজ চৌধুরীকে বিয়ে করতে বলো না। নাতনির কথা শুনে জয়না বেগম মুচকে হেসে বলেন, তুই তো ঘরের কোনো কাজই করিস না, তাহলে তুই কিভাবে আমাদের বাড়ির কাজ করবি? এতদিন কাজ করিনি, কিন্তু এখন থেকে করব। কিন্তু তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি বাবাকে বোঝাবে আমি ওই নায়ককে বিয়ে করব না। আচ্ছা, তোর বাবা এলে আমি তাকে বলবো। এখন চল খেয়ে আসি। খেয়া দাদির কোল থেকে শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। দাদির হাত ধরে বলল, চলো দাদি। খেয়ার হাত ধরে জয়নব বেগম মুচকে হেসে হেঁটে যাচ্ছেন। চৌধুরী বাড়ি। ড্রয়িং রুমে বসে আছে বাড়ির প্রত্যেকটি সদস্য। মাহমুদ চৌধুরী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেন, ফায়েজ কোথায়? গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছে, চলে আসবে। আপনি বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। মাহমুদ চৌধুরীর স্ত্রী রেহনুমা চৌধুরী কথাগুলো বললেন। এখন না, তুমি বসো, ফায়েজ আসুক। ফাহিম। জি বাবা। তোমার ভাইয়ের পিএ জব্বারকে কল দিয়ে বলো এক্ষুনি যেন ফায়েজ বাড়িতে ফিরে আসে। জি বাবা, বলছি। ফাহিম চটজলদি সোফা থেকে একপাশে গিয়ে ফায়েজের কাছে কল দিল। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? এই তো আছি এক জায়গায়। কেন? বাবা তোমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলছে। আসছি। ফাহিম কল কেটে তার বাবার সামনে গিয়ে নিচু কণ্ঠে বলল,
বাবা, ভাইয়া আসছে। মাহমুদ চৌধুরী মাথা নাড়িয়ে আয়েশ করে সোফায় বসে পত্রিকা পড়তে লাগলেন। গাড়ির ওপরে শুয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে ফায়েজ। ওর মস্তিষ্কে বারবার খেয়ার বলা একটি শব্দ প্রতিধ্বনি তুলছে। শোয়া থেকে উঠে বসলো ফায়েজ। পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে সেই আগুনের দিকে তাকিয়ে রইল ফায়েজ। খেয়া, আজ তোমাকে দেখে আমার দেহ যতটা জ্বলন সৃষ্টি হয়েছিল ঠিক তার চেয়ে বেশি আগুন জ্বলছে তোমার মুখ থেকে উচ্চারিত একটি তিক্ত বাক্য। আমার অপরাধ, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন হিরো। আমার এখন নিজের প্রতি ঘৃণা লাগছে। কেন আমি হিরো হলাম? যদি আমি সাধারণ কেউ হতাম তবে কি খেয়া বিনা বাক্যে তার জীবনসঙ্গী হিসাবে আমার নির্বাচন করতো? হয়তো, কিন্তু খেয়ার মতো এত চমৎকার একটি মেয়েকে কখনো কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে রাখতে পারবো না? দীর্ঘশ্বাস ছেড়ে লাইটার অফ করে পকেটে রাখলো ফায়েজ। গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট করে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। 1.5 ঘন্টা পর চৌধুরী বাড়িতে প্রবেশ করলো ফায়েজের গাড়ি। গাড়ি পার্ক করে বাড়ির মূল ফটকে প্রবেশ করতে দেখলো তার বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছে। পাশে বসে আছে ওর মা আর ফাহিম মোবাইলে কি যেন করছে। ফায়েজ সবাইকে উদ্দেশ্য করে সালাম দিতেই ফায়েজের বাবা মা ভাই ফায়েজের দিকে ঘুরে তাকালো। মাহমুদ চৌধুরী সালামের উত্তর দিয়ে বললেন, ফায়েজ। জি বাবা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমরা সবাই রাতের খাবার একসঙ্গে খাবো। জি বাবা, 10 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। ফায়েজ অতি দ্রুত তার রুমে গিয়ে কাপড় বদলাতে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে এলো ফায়েজ। এরপর কাবার থেকে গাঢ় সবুজ রঙের ফুল হাতা গেঞ্জি ট্রাউজার পরে ঘর থেকে বেরিয়ে নিচে ডাইনিংয়ে চলে এলো। সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় ফায়েজের বাবা ফায়েজকে জিজ্ঞেস করলো, খেয়াকে কেমন লেগেছে? খেয়ার নাম শুনে আমি খাওয়া বন্ধ করে বাবার দিকে এক পলক তাকিয়ে আবারও খাওয়ার মনোযোগী হলাম। খেয়ার সময়ের প্রয়োজন আছে। ওর ফাইনাল পরীক্ষা শেষ হলে ও বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় ফোকাস করতে চায় বাবা। দেখলে দাদি, তোমার নায়ক সাহেব এই যে দেখো মডেলের কোমর জড়ি ধরে ফটোশ্যুট করছে। খেয়ার টিভি চ্যানেল রিমোট কন্ট্রোল দিয়ে চেঞ্জ করেও দাদিতে দেখাতে লাগলো। জয়নাব বেগম টিভির দিকে না তাকিয়ে খেয়াকে দিলেন এক রামধমক। দাদির কাছ থেকে রামধমক খেয়ে খেয়া চুপ করে বসে আছে। ছেলেটাকে বিয়ে করবে না ঠিক আছে, কিন্তু বারবার তার কাজ নিয়ে কথা বলে তাকে হেনস্থা করার তোমার অধিকার নেই খেয়া। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাক্য শুনে খেয়া আর ওর দাদি পেছনে ফিরে দেখলো খেয়ার মা নীলিমা হাসি মুখে মোবাইলে কথা বলছে। এবার খেয়া আর ওর দাদি বুঝতে পেরেছে হয়তো মোবাইলে কাউকে বলেছে। কথা শেষ করে নীলিমা এসে ওনার শাশুড়ি মায়ের পাশে বসে উৎসাহী কণ্ঠে বলে, মা, আজ নাকি ফায়েজ চৌধুরীর বাবা মাহমুদ চৌধুরী আমাদের বাড়িতে আসবে। আজ কত বছর পর উনি আসবে এই বাড়িতে। জয়নাব বেগম অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ মাহমুদ চৌধুরী হচ্ছে ওনার ভাইয়ের ছেলে। নিজের ভাতিজাকে চোখের সামনে দেখবেন ভেবে খুশিতে আটখানা জয়নাব বেগম। উনি বাড়ি আসবেন কেন মা? ওনার ছেলেকে তো আমি বিয়ে করব না। মেয়ের কথা বিরক্ত বোধ করেন নীলিমা। মেয়ের কাঁধে হালকা চাপ দিয়ে বলেন, মাহমুদ ভাই আসবে তোর সাথে দেখা করতে। গতকাল তো সবাই এলো, উনি আসতে পারেননি। কি? খেয়ার চিৎকারে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন খেয়ার মা আর দাদি। খেয়ার কাণ্ডে ওর মা আর দাদি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কান থেকে হাত সরিয়ে নীলিমা এসে খেয়ার কান টেনে ধরে বলে, ফাজিল মেয়ে, এমন করে চিৎকার দেওয়ার মানে কি? উনি তোর চাচা হয়, সেটা কি ভুলে গিয়েছিস? নিয়ে আসার পর যদি দেখেছি উল্টাপাল্টা কিছু বলেছিস বা করেছিস, তবে তোর একদিন কি আমার একদিন। এখন ভার্সিটি থেকে ঘুরে আয়, মাহমুদ ভাই বিকেলে আসবে। নীলিমা আর জয়নাব বেগম ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। খেয়া মাথায় হাত দিয়ে বসে পড়ল। নিজের চুল কিছুক্ষণ টেনে টুনে সোফা থেকে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। ঘরে যাবার পর ফরনের ফতুয়া আর স্কার্ট চেঞ্জ করে গোলাপি রঙের সুতি শাড়ি পরে নিল, সাথে কালো রঙের ব্লাউজ। চোখে হালকা কাজল রেখা টেনে লম্বা কেশ রাশি ছেড়ে দিল খেয়া। আয়নার নিজের দিকে খুব ভালো করে পরখ করে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। এরপর লেডিস ব্যাগে নিজের মোবাইল রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল খেয়া। ক্যাম্পাসে পৌঁছানোর পর খেয়া আজ ওর কোনো ফ্রেন্ডের সঙ্গে দেখা করেনি। ক্লাসরুমে চুপচাপ বসে আছে। হুট করে নিচের দৃশ্যপটে ভেসে উঠল এক সুপুরুষের অবয়ব। ধূসর পাঞ্জাবি পরা এক পুরুষ। তার কথা শুনে সেই পুরুষের চোখে আকাশসম রাগ, অবাক মিশ্রিত চাহনি। জুস মুখ থেকে ফসকে বেরিয়ে যাওয়ার সেই মুহূর্ত, সর্বশেষ রাগ দেখিয়ে বের হয়ে যাবার মুহূর্ত, সেই অতীত হওয়া দৃশ্য যেন জীবন্ত হয়ে খেয়ার চোখের সামনে বারংবার দৃশ্যমান হচ্ছে। খেয়া নিজের প্রতি নিজের চরম বিরক্ত লাগছে। নিজেকে ধিক্কার জানিয়ে খেয়া বলে, ছি খেয়া, তুই দেখি ভারী অসভ্য। নায়ক সাহেবের কথা মনে করে তুই দেখি কল্পনা বিলাসী হয়ে যাচ্ছিস। তুই ওই যে নিরু আন্টির বড় ছেলে আছে না, যেটা মাথায় চুল নেই, টাক,
তাকে মনের কল্পনায় আনিস, তবুও ওই নায়কের কল্পনা করিস না। নায়করা কখনো একজনের থাকে না, এরা বহু নারীর স্বপ্নে পুরুষ। তাই নারী চলে গেলে এদের জন্য অন্য নারীর অভাব হবে না। নিজের চুলে কারো স্পর্শ পেতে ভাবনার রাজ্য থেকে বেরিয়ে গেল খেয়া। দেখলো ওর ফ্রেন্ড রিমি। রওশন নিধি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। খেয়া রাগে দৃষ্টি নিয়ে রওশনকে উদ্দেশ্য করে বলে, আমার চুলে একমাত্র তুই ছাড়া আর কেউ হাত দিতে পারেনি, কারণ আমার চুলে কেউ হাত দিক এটা আমার পছন্দ না। তোর কপাল ভালো তুই আমার ফ্রেন্ড, নয়তো তোর কপালে মাইল লেখা থাকতো আমার হাতে। রওশন হেসে ফেলল। নিধি খেয়াকে উদ্দেশ্য করে বলে, তুই আজ আমাদের সঙ্গে দেখা না করে ক্লাসরুমে বসে আছিস, কিছু হয়েছে খেয়া? খেয়া তার বন্ধুদের কী জবাব দেবে খুঁজে পাচ্ছে না। একবার ভাবছে ফায়েজের কথা বলে দেবে, কিন্তু আবার ভাবছে ফায়েজের কথা ওদের সাথে বললে বরং ওদের দুষ্টু কথা বেড়ে যাবে, তার চেয়ে বরং না বলা শ্রেয়। শুটিং সেটে বসে আছে ফায়েজ চৌধুরী। কিছুক্ষণ আগে একটি সিনেমার শট শেষ করতে না পেরে এখন রেস্ট নিচ্ছে। 2 বছরের কেরিয়ারে ফায়েজের কখনো এমন হয়নি, কিন্তু আজ এই অভাবনীয় ব্যাপার ঘটে গেল। ওর সিনেমায় 500 চরিত্র নওশনের সঙ্গে আজ রোমান্টিক সিনের শর্ট ছিল, সব ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটল ফায়েজের বেলায়। ও কোনোভাবে নওশনের চোখে চোখ রেখে শর্ট দিতে পারছে না। নওশনের চোখের দিকে তাকাতে গেলে খেয়ার বলা কথাগুলো মনে পড়ছে। প্রথমবার ডিরেক্টর বিরক্ত না হয়ে বলেছিলেন, ফায়েজ তুমি বরং আরেকটু সময় নাও, 10 মিনিট পর না হয় আবারও শর্ট নেব। ফায়েজ দীর্ঘশ্বাস ফেলে ওর জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে বসে আছে। বসে থাকতে থাকতেই কখন যেন চোখ লেগে এলো ফায়েজের। ফায়েজ ঘুমের ঘরে ওর অদৃশ্য কল্পনা দেখল। সবুজ শাড়ি পরিহিতা এক অপরূপা মেয়ে তার দিকে বিরক্তিকর চাহনি নিয়ে চেয়ে আছে। মেয়েটির এই বিরক্তিকর চাহনি ছিল তার জন্য সবচেয়ে ভয়ানক ব্যাপার। কেন জানেন? রাস্তায় দাঁড়িয়ে থাকা অপরিষ্কার কুকুরকে দেখলেও হয়তো একটি মানুষের চোখে এতটা বিরক্তি থাকে না, যতটা আগে দেখে এই মেয়েটির চাহনিতে প্রকাশ পেয়েছিল। তার বলা এক একটি কথাও তো আরও ভয়ানক। ফায়েজের ঘুমের ঘরে মনে হলো এই কক্ষে খেয়া এসেছে এবং তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখলেন নায়ক সাহেব, গতকাল আপনাকে কথাগুলো বলতে না বলতেই আপনি আজ হিরোইনদের সাথে ঘেঁষাঘেঁষি করতে চলে এসেছেন। এই জন্যই আমি হিরোদের ঘৃণা করি। চট করে চোখ খুলে তাকালো ফায়েজ। পুরো ঘরে চোখ ঘুরিয়ে দেখলো কেউ নেই ঘরে। দরজা খুলে কে যেন প্রবেশ করলো। ফায়েজ ঘাড় ঘুরিয়ে দেখলো ওর অ্যাসিস্ট্যান্ট জব্বার উদ্দিন এসেছে। জব্বার ফায়েজের সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, স্যার বেয়াদবি না নিলে একটা প্রশ্ন করি? ফায়েজ জানে এখন কি যদি জব্বারকে হাজার বারণ করে তবুও সে তার প্রশ্ন করবেই। ফায়েজ ইশারা দিয়ে বলল, প্রশ্ন করতে পারো। আসলে স্যার গতকাল যে আপনার হবু স্ত্রীকে দেখতে গেলাম, উনি কি স্টুডেন্ট নাকি টিচার স্যার? না, ও টিচার নয়, স্টুডেন্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে 3য় বর্ষের ছাত্রী। তার মানে স্যার আপনার হবু স্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ একজন সাংবাদিক? ফায়েজ মাথা নাড়িয়ে সায় জানিয়ে চেয়ারে মাথা এলিয়ে শুয়ে রইল চোখ বুজে, কিন্তু জব্বারের কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারণ জব্বার উদ্দিন বলেছে, স্যার তাহলে আপনি যদি খেয়া ভাবিকে বিয়ে করেন তবে আপনার কপাল খুলে যাবে। আপনি হচ্ছেন এদেশের একজন সফল নায়ক, আর আপনার স্ত্রী হবে একজন সাংবাদিক। আপনার সব সফলতার খবর আপনার স্ত্রী নিজ হাতে ফলাও করে ছাপাবে পত্রিকার পাতায়। বাহ, স্বামী হবে নায়ক আর স্ত্রী হবে সাংবাদিক। জাস্ট শাট আপ জব্বার, তুমি মাঝে মাঝে কী বলো তুমি নিজেও জানো না। তুমি কি আমার সাথে মশকরা করার চেষ্টা করতে চাইছো? তুমি জানো যে খেয়ে আমাকে বিয়ে করতে রাজি নয়, সেই হিসেবে তুমি আমার সামনে দাঁড়িয়ে কি আবল তাবল বকছো? জব্বারের সাথে রাগারাগি করে শুটিং সেট থেকে বের হয়ে গেল। ফায়েজ কিছু না বলে চলে যাওয়াতে ডিরেক্টর বেশ কিছুক্ষণ চেঁচামেচি করলো। জব্বার মাথা চুলকে ভাবছে কি এমন বলল সে, তার জন্য তার স্যার এভাবে রেগে মেগে সেট থেকে চলে গেল। তুমি নাকি আমার ছেলেকে রিজেক্ট করেছো, কথাটা কি সত্যি খেয়া? আমার সামনে বসা মধ্যবয়স্ক পুরুষটির কথা শুনে মাথা উঁচু করে তাকিয়ে ওপর নিচ করে বোঝালাম যে সত্যি আমি ওনার ছেলেকে রিজেক্ট করেছি। আমার মাথা ঝাঁকানো দেখে আমার দাদি আমাকে চোখ রাঙানি দিলেন। দেখো চোখ রাঙানি তাতে আমার কি, আমি তো ওই ফায়েজ চৌধুরীকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। দুপুরে ভার্সিটি থেকে বাড়িতে আসার পর দেখি এলাহি আয়োজন চলছে। আমার মা একবার এদিকে একবার সেদিকে দৌড়ে গিয়ে তদারকি করছে কাজের লোকদের সাথে, যেন সব কিছু পারফেক্ট হয়। আমার মায়ের অতি উৎসাহ দেখে মনে হচ্ছে ওনার বিআই সাহেব আজ প্রথমবারের মতো এই খান বাড়িতে পদার্পণ করবেন। চেষ্টা করেছিলাম গা ঢাকা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব, কিন্তু তা সম্ভব হলো কই। আমার দাদি এসে আমার হাত চেপে ধরলো। আমি পিছু ফিরে দাদিকে দিকে ফিরিয়ে হাসি মুখে বলি, আসলে হয়েছে কি দাদি, আমি আমার ব্যাগ রেখে চলে এসেছি। ও তাই? তাহলে তোর বাঁ হাতে যেটা আছে ওটা কি বাজারের ব্যাগ? দাদির কথা শুনে চোরা চোখে তাকিয়ে দেখি আসলেই আমার ব্যাগ আমার হাতেই আছে। খেয়া
মিথ্যে যেহেতু বলতে পারিস না, তবে কেন বলিস? এবার আয় আমার সাথে, তোকে আজ আমি নিজ হাতে তৈরি করে দেব। কি আর করা, দাদির পিছু পিছু চলতে শুরু করলাম। সর্বপ্রথম দাদি আমাকে ভাত খেয়ে দিল। তারপর 10 মিনিটের মতো রেস্ট করতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কিছু সময় পর ফিরে এলেন শপিং ব্যাগ নিয়ে। আমি শোয়া থেকে উঠে বসে দাদির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। দাদি হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, হাসি মুখে বললেন, এটা তো তোর জন্য শাড়ি আছে, তুই তো আবার শাড়ি পরতে ভীষণ ভালোবাসিস। আমি মাথা নাড়িয়ে হু বলে খাট থেকে নেমে দাদির কাছ থেকে শপিং ব্যাগটি নিয়ে খুলে শাড়িটা বের করলাম। লাল রঙের জামদানি শাড়ি, ম্যাচিং ব্লাউজ, পেটিকোট। লাল রঙের শাড়ি দেখে আমার মেজাজ বিগড়ে গেল। দাদি, আমি কি নতুন বউ যে তুমি আমার জন্য এই লাল রঙের শাড়ি নিয়ে এসেছো? এই রঙের শাড়ি পরে লাজুকতা সেজে তোমার ভাতিজার সামনে গিয়ে বলবো, কেমন আছেন মাহমুদ চাচা? আমার কথা শুনে দাদি আমার মাথায় চাপড় দিয়ে বলে, বড্ড কথা বলিস খেয়া। আমার কথা মতো না চললে তোর বাবাকে বলবো তোকে ওই নায়ক সাহেবের সাথে বিয়ে দিয়ে দিতে। দাদির মুখের দিকে তাকিয়ে ভাবছি, আমার সামনে দাঁড়ানো এই মানুষটি আমার দাদি, মানে আমাকে ব্ল্যাকমেল করছে কে? সঙ্গ আবার আপন দাদি। শাড়ি হাতে নিয়ে রাগ করে চলে গেলাম ওয়াশরুমে। শাড়ি পরে দাদির সামনে গিয়ে দাঁড়ালাম মুখ কালো করে। দাদি আমার মন খারাপের তোয়াক্কা না করে আমার হাত ধরে টেনে বসিয়ে দিল আয়নার সামনে রাখা টুলে। আধ ঘন্টা ঘষা মাজা করার পর আমার রেহাই মিলল দাদির হাত থেকে। দাদি এবার আমার থুতনিতে হাত রেখে বললেন, দাদিবু, আয়না তাকিয়ে দেখতো তোকে কেমন লালবু দেখাচ্ছে। তোমরা দেখো, আমার নিজেকে দেখার দরকার নেই। রাগ নিয়ে কথাটি বলে মোবাইল হাতে নিয়ে গেমস খেলতে লাগলাম। মায়ের কথা শোনা গেল। মা দাদিকে উদ্দেশ্য করে বলছে, মা, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, মাহমুদ ভাই চলে এসেছেন। দাদি উপর হয়ে আমার কপালে চুমু দিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেলেন। আর আমি এতক্ষণ যতই রাগ আর সাহস নিয়েছিলাম, মাহমুদ চাচা চলে এসেছেন এই কথা শোনার পর আমার পা কাঁপছে। উনি যদি বিয়ের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করে তবে কি উত্তর দেবো আমি? নানান চিন্তা করতে করতে কখন যেন আমার পেছনে এসে মা দাঁড়িয়েছেন টেরি পাইনি। মা আমার কাঁধে হাত রাখতে চমকে উঠি। পর মুহূর্তে পেছনে ফিরে তাকিয়ে দেখি মা এসেছে। মা আমাকে ওনার সাথে যাওয়ার জন্য ইশারা করতেই আমি মাকে বলি, মা, আমি এইভাবে চাচার সামনে না গেলে হয় না? মা আমার মনের অবস্থা বুঝতে পেরেছে কি না আমার গালে হাত রেখে বললেন, তুই হয়তো ভয় পাচ্ছিস এই ভেবে যে মাহমুদ ভাই ফায়াজের বাবা, উনি ওনার ছেলেকে রিজেক্ট করার ব্যাপারে তোকে কিছু প্রশ্ন করে এই ভেবে, তাই তো? আমি মাথা নাড়িয়ে হু বললাম। তুই যে সিদ্ধান্ত নিবি সেই সিদ্ধান্তই তোর বাবা, দাদি আর আমি মেনে নেব। তবে এমন কোনো কথা বলিস না যাতে কেউ বলতে পারে তোর লালন পালনে আমরা কোনো ঘাটতি রেখেছি। মায়ের কথায় নিশ্চয়ই কোনো জাদু আছে। হুট করে আমার ভয়ের মাত্রা অনেকটা কমে গেল। মাকে জড়িয়ে ধরলাম। মা হেসে আমাকে জড়িয়ে ধরে বলে, পাগলি, এখন চল। মায়ের কথা হেসে মাকে বলি, চলো পাগলির মা, দেরি হয়ে যাচ্ছে। মা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে হেসে ফেললেন। মা আমার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে যাবার পর দেখে আমার দাদি হাসি মুখে কথা বলছে মাহমুদ চাচার সাথে। আমাদের উপস্থিতি টের পেয়ে দাদি আর মাহমুদ চাচা আলাপচারিতা বন্ধ করে ফিরে তাকালো। মা বললেন, ভাই, এই যে আপনার ভাইয়ের মেয়ে খেয়া। খেয়া, উনি তোমার মাহমুদ চাচা। আমি মাথা নিচু করে মাহমুদ চাচাকে সালাম দিলাম। চাচা আমার সালামের উত্তর নিয়ে বললেন, খেয়া বসো, তোমার সাথে কথা বলি। তোমাকে আমি শেষ দেখেছিলাম যখন তোমার বয়স 4 বছর, আর এখন তো তুমি 22 বছরে হয়ে গেলে। আমি মায়ের দিকে তাকাতেই মা আমাকে ইশারা করলেন বসতে। আমি দাদির পাশে বসে পড়লাম। মা চলে গেলেন। আমি কোন প্রতিষ্ঠান থেকে কোন সাবজেক্টে পড়াশোনা করছি এগুলো জিজ্ঞেস করলেন। আমি সব প্রশ্নের উত্তর হাসি মুখে দিলাম। ঠিক কিছু মুহূর্তের মাঝে চাচা আমাকে উপরোক্ত প্রশ্নটি করলেন, খেয়া, আমার ছেলে কি দেখতে খারাপ? না চাচা, দেখতে খারাপ হবে কেন? উনি যদি দেখতে খারাপ হতো তবে কি উনি নায়ক হতেন? তাহলে ওকে রিজেক্ট করার কারণ? আমি নায়কদের পছন্দ করি না, মাথা নিচু করে কথাটি বললাম। এমন সময় কারো প্রতিধ্বনি শুনে মাহমুদ চাচা, দাদি, আমি সদর দরজার দিকে তাকিয়ে দেখি নায়ক সাহেব এসেছেন। ফায়েজকে এই সময় আমাদের বাড়িতে আসতে দেখে আমি কিছুটা বিরক্ত বোধ করছি। দাদি তো ফায়েজকে দেখি খুশিতে আত্মহারা। মা কিচেন থেকে এসে ফায়েজকে ভালো মন্দ জিজ্ঞেস করে বসার জন্য অনুরোধ করে চলে যায়। আমি একবার ইশারায় দাদিকে বলেছিলাম আমি ঘরে চলে যাই, কিন্তু দাদি চোখ রাঙানো দেখে অসহায় হয়ে নায়ক সাহেবের মুখোমুখি হয়ে বসে থাকতে হচ্ছে। এর মাঝে মা এবং আমাদের গৃহকর্মী এসে বিভিন্ন রকমের খাবার এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। আমি নায়ক সাহেবের নজর থেকে বাঁচার জন্য সেখান থেকে উঠে মায়ের কাছে চলে এলাম। এটা সেটা মাকেও এগিয়ে দিচ্ছি। তখন আমি টেবিলের উপর গ্লাস সাজিয়ে রাখছিলাম। এমন সময় আমার পেছন থেকে একটি হাত এসে পানি ভর্তি গ্লাস নিয়ে নিল। আমি অবাক মিশ্রিত অভিব্যক্তি নিয়ে পেছনে ঘুরে দেখি নায়ক সাহেব পানি খাচ্ছেন।
ভীষণ রকমের রেগে গেলাম। কত বড় সাহস, আমার পেছনে দাঁড়িয়ে পানির গ্লাস নিয়ে পানি খাচ্ছে। দুহাত কোমরে রেখে জিজ্ঞেস করি, নায়ক সাহেব, এতদিন তো ভেবেছি আপনি অশুদ্ধ পুরুষ, এখন তো দেখছি কিভাবে পানি পান করতে হয় সেটাও জানেন না। ফায়েজ অবাক হয়ে তাকিয়ে আছে খেয়ার দিকে। খেয়া ফায়েজের চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, পানি দাঁড়িয়ে পান করতে নেই, বসে পান করতে হয়। গ্লাসটি আমার হাতে দিন। খেয়া ফায়েজের হাত থেকে গ্লাসটি নিয়ে টেবিলের ওপর রেখে কিচেনে চলে গেল। ফায়েজ তার বাবার পাশে গিয়ে আবারও বসে পড়ল। ফায়েজ আর তার বাবা রাতের খাবার খেয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায়ীক্ষণে ফায়েজের চোখ মুখ খেয়াকে খুঁজে বেরিয়েছে, কিন্তু ফলাফল জিরো। কারণ খেয়া তার মাথা ব্যথার অজুহাত দেখে ঘর থেকে বের হয়নি। ফায়েজ, তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন? ফায়েজ তখন স্ক্রিপ্ট পড়ছিল। তার বাবার কাছ থেকে এমন প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তি বোধ করছে ফায়েজ। হাত থেকে কাগজটি টেবিলের ওপর রেখে তার বাবাকে বলল, বাবা ভিতরে আসেন। ফায়েজের বাবা এসে ছেলের খাটের উপরে বসলেন। চেয়ার টেনে এনে তার বাবার মুখোমুখি বসে বলল, আপনাকে এই কথা জব্বর বলেছে তাই না বাবা? হ্যাঁ, গতকাল রাতে তোমার কথার সাথে তোমার চেহারার মিল খুঁজে পাইনি আমি। ফায়েজ, তুমি আমার ছেলে ফায়েজ। আমি জানি তুমি কখন খুশি থাকো আর কখন তুমি দুঃখী থাকো, তবে কেন আমার সাথে মিথ্যে বলে ফায়েজ? বাবা, আমি চাইনি আপনি এটা জেনে কষ্ট পান। আপনার পছন্দ করা পাত্রী আপনার ছেলেকে মুখের উপর রিজেক্ট করে দিয়েছে। তাছাড়া কি? আমি আজ খেয়াকে একই প্রশ্ন করেছি, যেখানে তার জবাব ছিল সে নায়ক পছন্দ করে না। তাহলে তুমি কেন? কারণ বাবা, আমি খেয়াকে পছন্দ করে ফেলেছি। আমি সময় নিয়ে যত্ন নিয়ে চেষ্টা করব খেয়াকে আমার জীবনে নিয়ে আসতে। ফায়েজের বাবা অবাক হয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। তিনি তার ছেলের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন, আসলে কি ফায়েজ খেয়াকে পছন্দ করছে, নাকি শুধুই মনগড়া কল্পকাহিনী। তোমার সাথে আমার প্রথম দেখা যতটা না অপ্রীতিকর ছিল, তার চেয়েও বেশি দ্বিতীয় দেখায় আমার জন্য ছিল তোমার প্রেমে খুব শক্তভাবে ডুবে দেওয়া। আচ্ছা, কেউ যদি খুব বেশি পছন্দের মানুষ হয়, তবে তার সাথে জড়িত সকল কিছু ভালো লাগে হয়তো। নতুবা লাল রং ছিল এ যাবৎ পর্যন্ত আমার সবচেয়ে অপছন্দনীয় রং। সেই তোমাকে আজ লাল শাড়িতে দেখে আজ আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর রং হচ্ছে লাল। এতদিন আমি বুঝতে পারিনি, তোমাকে এই রঙে দেখার পর আমার বুঝে এলো। আমার দিকে সবসময় রেগে তাকাতে হবে কেন তোমার? মিষ্টি চাহনি নিয়ে তাকাতেও তো পারো, যে চোখে তাকালে অনুভব হবে চমচম। গোলাপ জামুন খেলে অনেক সময় পর্যন্ত যে মিষ্টতা থাকে সেই রকম অনুভূতি। লাল শাড়ি পরনে তোমাকে ঠিক নতুন বউ লাগছিল। চোখে লেপটে যাওয়া কাজল, চোখে খোপায় গোছানো বেলি ফুলের মালা, ইস বেশ মোহনী দেখাচ্ছিল তোমায়। আমি ভাবছি অন্য কথা, আমাদের বিয়ের রাতেও কি ঠিক এমনভাবে সেজে ক্লান্ত হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে তো তুমি? রাতে আকাশের দিকে তাকিয়ে আছে ফায়েজ। লক্ষ্য তারার মাঝে আলোকিত হয়ে থাকা চাঁদের দিকে তাকিয়ে আনমনে কথাগুলো বলে ফায়েজ। নিজের কথায় নিজের লজ্জা পেয়ে হেসে ফেলল ফায়েজ। কপালে ছড়িয়ে যাওয়া চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়। পকেট থেকে মোবাইল বের করলো। স্ক্রিনে ভেসে উঠল লাল শাড়ি গায়ে একটি কন্যা আছে লুকিয়ে। খেয়া ছবিটি তুলেছে ফায়েজ। সরাসরি তো কখনো ছবি চাইলেও দেবে না এই মেয়ে। ফায়েজ ছবিটির দিকে কিছু পলক তাকিয়ে ফেসবুকে গিয়ে তার অফিসিয়াল পেজ থেকে কিছু একটা পোস্ট করে দিল। হুট করে ফায়েজের মনে পড়ল আগামীকাল খুব সকালে তার গাজীপুর যেতে হবে। শুটিং স্পট সেখানে সেট করা হয়েছে। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করেছে ফায়েজ, কিন্তু খেয়ার সেই রাগান্বিত চেহারা মনে পড়লে সবকিছু এলোমেলো হয়ে পড়ল তার। সন্ধ্যা ডিরেক্টর কল করে জানতে চেয়েছে ওর কোনো প্রবলেম হয়েছে কিনা, কিন্তু ফায়েজ এই প্রসঙ্গে কিছুই বলেনি। শরীর খারাপের অজুহাত দেখিয়ে কল কেটে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে বেলকনি থেকে নিজের ঘরে এসে টেবিলের ওপর মোবাইল রেখে খাটে গিয়ে শুয়ে পড়ল। ফায়েজ জানে আজও তার ঘুম আসবে না, কিন্তু চেষ্টা করলে ক্ষতি কি? আজ দুরাত ধরে তো ঘুমানোর চেষ্টা করছে। চোখ বন্ধ করতে খেয়া দৃশ্যমান হলো ফায়েজের দু চোখের পাতায়। ক্যাম্পাসের সামনে এসে রিক্সা থেকে নামলো। খেয়া রিক্সা থেকে নেমে ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মিটিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। একটু সামনে এগোতে খেয়া তার বন্ধুদের দেখতে পেল। হাসি মুখে সেদিকে এগিয়ে গেল। খেয়াকে নিজেদের কাছে আসতে দেখে রওশন, নিধি, রিমি উঠে গিয়ে খেয়ার সামনে দাঁড়িয়ে একসাথে বলে ওঠে, শুভ জন্মদিন খেয়া। খেয়া প্রথমে অবাক হলো, পরে খুশি হয়ে রিমি, নিধিকে জড়িয়ে ধরলো আর রওশনকে ধন্যবাদ দিয়ে বলল, এই জন্য কি তোরা আজ আমাকে সকাল থেকে এই পর্যন্ত একবারও কল দিসনি? দেইনি, কারণ আজ ক্যাম্পাসে আসার পর থেকে নিধির কান্না দেখে আমি আর রিমি পাগল হয়ে যাচ্ছি। রওশনের কাছ থেকে এই কথা শুনে নিধির নাক টেনে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। রিমি, রওশন আর খেয়া ভয় পেয়ে একসাথে বলল, কি হয়েছে এবার বল তো? নিধির নাক টেনে টুনে চোখ মুখ মুছে কিছুটা স্বাভাবিক হয়ে বলে, এই দেখ কি হয়েছে, এখন আমার কি হবে?
নিধি তার মোবাইল থেকে কি যেন বের করে রওশনের হাতে দিল। রওশন মনোযোগ দিয়ে দেখে পরক্ষণে হেসে ফেলল। রওশনকে হাসতে দেখে নিধি আবার কেঁদে ফেলল। খেয়া বিরক্তিকর চাহনি নিয়ে নিধিকে দেয় এক ধমক। খেয়ার ধমক শুনে নিধি কান্না বন্ধ করে ফেলেছে। খেয়া রওশনকে বলে, দেখি মোবাইলটা দে। ও কি এমন দেখে মরা কান্না জুড়ে বসে আছে। খেয়া রওশনের হাত থেকে মোবাইল নিয়ে দেখলো একজনের ফেসবুক আইডিতে পোস্ট দেয়া, প্রেমে পড়েছে মন। খেয়া এবার আইডির মালিকের প্রোফাইলের পিকে তাকিয়ে দেখলো ফায়াজের ছবি। তার মানে এই নায়ক সাহেব ফায়েজ চৌধুরীর আইডি। খেয়া এবার কমেন্টে গিয়ে দেখলো হাজার হাজার মেয়েদের দুঃখ ভরা কমেন্ট। কেউ কেউ তো লিখেছে, ফায়েজ তোমাকে না পেলে আমি মরে যাব। কে সেই কাল নাগিনি যার জন্য তুমি আমায় ভুলে যাবে? খেয়া এই কমেন্টটি পড়ে চেক করে দেখলো কে লিখেছে নিধি। খেয়া মোবাইলটা রোশনের কাছ থেকে নিয়ে নিধি দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি খেয়া তাকানোর মানে বুঝতে পেরে আমতা আমতা করে বলে, কি হয়েছে খেয়া? কি হয়নি না? ওই হিরোর কারো প্রেমে পড়ুক নয়তো জলে পড়ুক, তোর কি? আবার কি সব উল্টাপাল্টা কমেন্ট করে রেখেছিস? দাঁড়া, আজকে আন্টিকে বলবো ওনার মেয়ে নায়কের প্রেমে মজে গিয়ে ক্যাম্পাসে বসে কান্নাকাটি করছে লোক দেখিয়ে। নিধি এসে খেয়ার হাত ধরে বলে, প্লিজ খেয়া, মাকে কিছু বলিস না। আমি তো জাস্ট ফান করেছিলাম তোদের সাথে। আমিও সব হিরোদের জন্য। থাক থাক, আর বলতে হবে না, আমরা দেখছি তুই ওসব হিরোদের জন্য কি করিস। বাট আমার না ভীষণ হিংসে হচ্ছে। না জানি কোন মেয়েটা এত সৌভাগ্যবতী যার প্রেমে পড়েছে ফায়াজ চৌধুরী। রিমির কথায় কিছুটা ভ্রু কুচকে ফেলল খেয়া। মনে মনে কয়েকটা বকা দিল ফায়াজকে। আজ ফায়াজের জন্য তার বান্ধবী এত কান্না করলো। আচ্ছা, সত্যি কি নায়ক সাহেব প্রেমে পড়েছে নাকি কাউকে ইমপ্রেস করার ধান্দা? খেয়া কিছুটা ভাবুক হয়ে গেল। ক্যাম্পাস থেকে বাড়িতে ফিরে এলাম দুপুরে। একটু কাজ ছিল মাত্র। ডাইনিং টেবিলে যেতেই অতি পরিচিত একটি মুখ দেখে খুশিতে আমার পাগল প্রায় অবস্থা। কারণ আমার বাবা কবির খান আজ 15 দিন পর ইন্ডিয়া থেকে এসেছেন। বাবা আমাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি তোর জন্য, এত দেরি হলো কেন? আমি গিয়ে বাবাকে একপাশে জড়িয়ে ধরে বলি, আমি কি জানতাম আপনি আজ আসবেন? যদি জানতাম তবে ভার্সিটি যেতাম না। মেয়ের মাথায় হাত বুলিয়ে কবির বলেন, আজ আমার মায়ের জন্মদিন না এসে পারি, তাই চলে এলাম। এখন জলদি করে ফ্রেশ হয়ে চলে আয়, সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খাবো। মা আর দাদি কোথায়? রান্নাঘরে কি যেন করছে শাশুড়ি বউ মেলে। তুই তাড়াতাড়ি যা। খেয়া এক দৌড়ে তার রুমে চলে গেল। গোসল শেষ করে আবারও ডাইনিংয়ে চলে গেল। গিয়ে দেখে তার দাদি আজ ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না করেছে, সাথে নানান পদের ভর্তা। এসব কিছুই খেয়ার পছন্দের। খেয়া চেয়ারে বসে তার দাদি আর মাকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজন আজ আমায় উইশ করনি কেন? কারণ তোকে তোর বাবা সারপ্রাইজ দেবে, তাই আমি আর উইশ করিনি। এখন জলদি খেয়ে নে। জয়নাব বেগম কথাটি বলে খেয়ার পাতে খিচুড়ি তুলে দিলেন। খেয়া সহ পরিবারের সকল সদস্য একসাথে খেতে বসে পড়ল। গাজীপুর থেকে শুটিং শেষ করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল ফায়েজের। বাড়িতে ঢুকতেই ফায়েজ দেখলো তার বাবা মা ফাহিম সবাই কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। ফায়েজ ক্লান্ত শরীর নিয়ে সোফায় গায়ে এলিয়ে বসে পড়ল। ফায়েজের মা গিয়ে ছেলের পাশে বসলেন। ফায়েজ জানে তার মা তাকে কিছু বলতে চায়, তাই ফায়েজ তার মাকে বলে, কিছু বলবে মা? আমরা সবাই একটা পার্টিতে যাব। এতক্ষণ তোর জন্য আমি তোর বাবা ফাহিম অপেক্ষা করেছি। মা, আমি ভীষণ ক্লান্ত আজ, তোমরা চলে যাও। তাছাড়া আমি কোথাও গেলে তো জানোই সবাই কী পরিমাণে হট্টগোল শুরু করে দেয়। কিন্তু স্যার, এই পার্টি তো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ সাংবাদিক খেয়া ম্যাডামের। জব্বারের কথা শুনে চোখ বড় করে তাকালো ফায়েজ। ফায়েজ ফাহিমের দিকে তাকাতেই ফাহিম হাসূচক মাথা নাড়িয়ে সায় জানায়। ফায়েজ চটজলদি সোফা থেকে তার ঘরে গিয়ে 10 মিনিটের মাঝে তৈরি হয়ে চলে আবারও ফিরে আসে ড্রয়িং রুমে। এসে দেখে মাহমুদ চৌধুরী, রেহনুমা চৌধুরী আর ফাহিম একটি কারে চলে গিয়েছে। বাকি রইল জব্বার আর ফায়েজ। জব্বার ফায়েজকে বলে, স্যার চলুন, দেরি হয়ে যাচ্ছে। ঢাকার একটি আলিশান ক্লাবে খেয়ার জন্মদিনের উপলক্ষে পার্টি অ্যারেঞ্জ করেছে কবির খান। খেয়ার বাবা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, তাই এই পার্টিতে মন্ত্রী, সচিব এবং খেয়ার বন্ধুরা ও তার মামার বাড়ির লোকজনেরা উপস্থিত হয়েছে। ফায়েজের গাড়ি এসে থামলো সেই ক্লাবটির সামনে। ফায়েজ মুখে মাস্ক লাগিয়ে নেমে পড়ল কার থেকে। মাস্ক লাগানোর কারণ অনেকেই নয়তো ফায়েজকে এই মুহূর্তে দেখলে ঝাঁপিয়ে পড়বে। ফায়েজ ক্লাবে ঢুকে দেখলো অনেক লোক আজ এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। ফায়েজের দু চোখ একজনকে খুঁজে বেড়াচ্ছে। একটু খুঁজতে পেয়ে গেল সেই কাঙ্ক্ষিত মানুষটিকে। হাসি মুখে এগিয়ে যাওয়ার আগে একটি দৃশ্য দেখে ফায়েজের পায়ের গতি কমে গেল। ফায়েজ দেখলো একটি ছেলে খেয়া চুলে হাত দিতে খেয়ে হাসি মুখে সে ছেলেটির দিকে তাকিয়ে রইল। এমন সময় পেছন থেকে জব্বার এসে বলল, স্যার, বেয়াদবি না নিলে একটা কথা বলি। ফায়েজ এক পলক খেয়ার দিকে তাকিয়ে জব্বারকে ইশারা করলো বলার জন্য। স্যার, খানবাড়ির মেয়েদের কাজ হলো স্যার 2টা।
এক, সারাদিন খালি খাওয়া, দুই, ছেলেদের মাথা খাওয়া।